যদি আমি টাকা না পাই তাহলে সারা রাত তোমাকে এখানেই আমি বসিয়ে রাখবো, না খেয়ে দে রাত থেকে সকালে দোকান খোলা পর্যন্ত এখানেই পড়ে থাকবেন। দেখুন পালবাবু, আপনি আপনি এরকম হুমকি দেবেন না, আমি চেষ্টা করছি। হ্যালো দাদা ভাই। হ্যাঁ ছোট, তুই কোথায়? আমি এই তো অফিস থেকে বেরোচ্ছি। ভাই আমি একটা সমস্যায় পড়ে গেছি, তুই তুই একটু ম্যাঙ্গোলিনে আসতে পারবি? ওখানে? ওখানে কেন? ওই ব্যাপারটা হয়েছে, আমরা দোকানদারকে যে মূর্তিগুলো দিয়েছিলাম বিক্রি করতে, সেগুলো সব ভেঙে গেছে। খুব ভালো দাদা, আমি তো তোকে বলেছিলাম বল যে একটু খেয়াল রাখ। আমি জানতাম এরকম কোনো একটা গন্ডগোল হবেই। আর তোকে ধরে রেখেছে ওই দোকানের লোকটা? হ্যাঁ ভাই, আমাকে না ওরা এই দোকানের মধ্যে আটকে রেখেছে। যদি ওদের টাকা না দিই তাহলে সারা রাত এখানেই বেঁধে রাখবে। তুই একটা কাজ কর, তুই টাকা নিয়ে এখানে আসতে পারবি? মার কাছ থেকে নিয়ে আমি তোর টাকা শোধ করে দেবো। তুই শুধু বল তুই এখানে আসছিস তো? দাদা, অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছিস তো তুই, যে দোকানদার তোকে ধরে রেখে দিয়েছে। এখন আমি যদি তোকে কিছু বলি তাহলে তোর আবার খারাপ লেগে যাবে। আর এমনি তো তুই বাড়ির বউদের ইশারায় যদি নাচিস সেরকম কিছুই হবে। দেখ, তুই আমাকে যা বলবি তা পরে বলিস ভাই। আমাকে এখানে আটকে রেখেছে, বলছে টাকা না দিলে এখান থেকে যেতেই দেবে না। আর এখানে অনেক ভিড়ও হয়ে গেছে, তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, তুই আমাকে বল কত টাকা দিতে হবে? 5,000 টাকা দিতে হবে। 5,000 টাকা? 5,000 টাকার খেসারত দিতে হবে? দাদা তুই জানিস যে 5,000 টাকা কত হয়? ব্যবস্থা তো আমাকে করতেই হবে, কারণ তোকে যদি কিছু বলি তুই আবার টুকুনদাকে ফোন করে বলবি। এই দাদা কি করেছিস বলতো তুই? আরে ইচ্ছে করে কিছু করিনি ভাই, ভুল হয়ে গেছে। আমরা তো বিক্রি করতে বেরিয়েছিলাম। দাদা তুই ইচ্ছে করে কর বা না কর, আমার কনসার্ন হলো আমার দাদা বিপদে পড়েছে, তাই আমি তো চুপ করে বসে থাকতে পারবো না। তুই যদি বাড়ির বউদের কথা শুনিস এর পরেও এরকমই হবে। এরা সবাই মিলে তোকে শেষ করে দেবে দাদা। দাদা তুই জানিস তো যে আমি কত টাকা রোজগার করি, আর এতটুকু রোজগারের মধ্যে পুরো সংসার চালাতে হয় আমার। আমার জন্য এইসব কিছু করা খুব কঠিন, পুরো বাড়ি সামলানো খুব কঠিন। তুই প্লিজ কথাটা বোঝার চেষ্টা কর। আমি কোনো ব্যবস্থা করছি, তুই চিন্তা করিস না। ছোটু, আমি আস্তে আস্তে সব টাকা দিয়ে দেবো। দাদা বোঝার চেষ্টা কর, আমি এই বিষয় নিয়ে ভাবছি না তুই কবে টাকা দিবি, এটা আমার কনসার্নই নয়। আচ্ছা তুই এসব ছাড়, তুই বল যে ম্যাঙ্গোলিনে কোথায় রয়েছিস? তুই ম্যাঙ্গোলিনে এসে দেখবি যে তোর ঠিক ডান দিকে লাকি ভ্যারাইটি স্টোর আছে, ওখানেই আছি, তুই চলে আয় তাড়াতাড়ি। আসছি। কিন্তু দাদা তুই কি বুঝতে পারছিস যে কত বড় ঝামেলার মধ্যে তুই ফেলেছিস আমাকে এখন? তুই নিজে একাও বেরোতে পারছিস না ওই ঝামেলার থেকে। আর এই সব কিছু কেন হয়েছে? আমাদের বাড়ির বউগুলোর জন্য। দেখ, তুই ঝগড়া করা বন্ধ কর, তুই একটা কাজ কর, তাড়াতাড়ি চলে আয়। যদি আমার বাড়ি ফিরতে দেরি হয় তো মা খুব চিন্তা করবে। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি এক্ষুনি যাচ্ছি, শুধু এটিএমে যেতে হবে, এটিএম থেকে টাকা তুলতে হবে, তারপর আমি তাড়াতাড়ি চলে আসবো তোর কাছে। তুই এইসব নিয়ে একদম ভাবিস না, আমি এক্ষুনি পৌঁছে যাব। ঠিক আছে ঠিক আছে। আরে এসে গেছো? এসে গেছো তুমি? টাকা দিয়েছেন উনি? আর এ কি মূর্তি উনি নেননি? এগুলো সব ফিরিয়ে আনলে কেন বলো না। দাদা ভাই, মিষ্টি কোথায়? মিষ্টি আনোনি তুমি? হ্যাঁ, সবাই খুব প্রশংসা করেছে না আমাদের কাজের। হ্যাঁ, কি হলো খোকন, চুপ করে আছো কেন? তুই আর ছোটু একসঙ্গে, ছোটুকে কোথায় পেলি? কি হয়েছে দাদা ভাই, বলো না। জানো আমরা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, যে তুমি আসবে, এসে আমাদের বলবে যে দোকানে কি কি হয়েছে। আমরা না অনেকগুলো প্ল্যান করে নিয়েছি, আর তাছাড়া এর মধ্যে অনেকগুলো মূর্তি তৈরি করে ফেলেছি। বল না অমরদা, চুপ করে দাঁড়িয়েছিস কেন? বল কত প্রশংসা পেয়েছিস তুই, সবাই জানতে চাইছে। এই সব কিছু করার আর কোনো দরকার নেই। কি বলছো?
বৌদি চলো গিয়ে দেখি আজ ক টাকা রোজগার হলো। চলো ঠাকুরজি। কি হলো খোকন, ওদের কি মূর্তি পছন্দ হয়নি? তুমি তো বলেছিলে সব বিক্রি হয়ে গেছে, আর দ্বিতীয়বার অর্ডার নেওয়ার জন্যও বলেছে। তাহলে কি হলো? মা, সবাই আমাদেরকে মিথ্যেবাদী বলে বেড়াচ্ছে। কেন? হ্যাঁ, আমাদের সব মূর্তি ভেঙে গেছিল। আর যারা আমাদের থেকে মূর্তিগুলো নিয়েছিল তারা ফেরত দিয়ে দিয়েছে আর বলেছে যে আমাদের টাকা ফেরত দাও। সেই জন্য ওরা অমরদাকে দোকানে ধরে রেখেছিল, বলেছিল যে বেরোতে দেবে না ওখান থেকে। এবার মা তুমিই বলো, দাদা কোথা থেকে দিত টাকা? কোথা থেকে আসতো টাকা? সেই জন্য দাদা আমাকে ফোন করেছিল, আর এত অসুবিধে থাকা সত্ত্বেও আমি টাকা দিয়েছি। জানি না, তোমরা তো বোঝার চেষ্টাই করো না, একেবারে বাচ্চার মতন বিহেভ করো তোমরা। দেখছিস তো দাদা, তুই যদি এখনো এদের ইশারায় নাচিস তাহলে কিন্তু এইরকম আবার হবে। ভেবে দেখ প্লিজ। যে কথাটা ভেবেছিলাম ওটাই হলো। আমি বলেছিলাম না মূর্তিগুলো ঠিকমতো না শুকলে ওগুলো সব ভেঙে যাবে। দেখলে তো, এই জন্য বলছিলাম তাড়াহুড়ো করো না কোনো কাজে। আমরা তো এতগুলো মূর্তিও বানিয়ে ফেলেছিলাম, জানি না কি হবে, কত লোকসান আমাদের হবে। আর আমার নাম তো বদনাম হলোই হলো, তোমরাও নিজেদের বদনাম করে ফেললে। আর আমার খোকনকে কত কথা শুনতে হলো। একটাও মূর্তি নেননি উনি? কি করে নেব, সব মূর্তি তো ভেঙে গেছিল। ছোটর কাছ থেকে ধার নিয়ে দোকানদারের ক্ষতিপূরণ দিতে হয়েছে আমাকে। জানি না ওকে টাকা কি করে দেব, কি করে শোধ করব। দাদা ভাই, লোকসান কি শুধু তোমার একার হয়েছে? আমাদের সবার হয়েছে, তুমি একা কেন শোধ করবে? আরে যার কথাই সবকিছু হয়েছে তারও তো কিছু দায়িত্ব থাকে, তাই না? আমরা সবাই মিলে শোধ করব এর ক্ষতিপূরণ। আর মা, দাদা ভাই, প্রথমবার ভুল হয়েছে, আর এমনটা তো নয় যে প্রতিবার এই একই ভুল হবে। অনেক কিছু হলো, আর নতুন কিছু করার দরকার নেই। মা, তুমি তো এটা জানো যে আমরা ভালো করে রোদে শুকানোর সময় পাইনি, তাই জন্যই এসব। হরি হরি, কেন রে খোকন, দোকানদার কি তোকে আটকে রেখেছিল? আমার স্বর্গত দাদার নাম কি দারুণ উজ্জ্বল করেছিস তুই। আর বৌদি, তুমি কি এখনো কিছু বুঝতে পারছো না? নাকি তুমি অপেক্ষা করছো যে লোকেরা ঘরে এসে গায়ে হাত তুলুক, তখন তুমি বুঝতে পারবে যে তুমি কোন পথে পা বাড়িয়েছো? হ্যাঁ বৌদি, তখন কেউ পুরুষ বা মহিলা বলে দেখবে না, সমস্ত চিটিংবাজদের একই নজরে দেখা হয়। আগে বাড়িতে হেনস্থা করবে, তারপর পুলিশ এসে নিয়ে যাবে। হ্যাঁ, ওই দিন তো বা শান্তি হবে। ওই দিন কোনো উৎসবের থেকে কম হবে না তোমার কাছে, তাই না? আরে দিদি, এটা তো সত্যি কথা, তাই না, যে তোমরা সকলে মিলে পরিবারের সম্মান ডুবিয়েছো। আর খোকন, তোর কাকা যদি এই কথা জানতে পারে কি হবে? কি করবে ঠাকুরপো? হ্যাঁ, ফাঁসি দেবে আমাকে? মা, প্রথমবার ভুল হয়েছে, এত তাড়াতাড়ি তো আমরা হার মেনে নিতে পারি না। এর পরের বার মূর্তি আমরা আরো ভালো করে শুকাবো। আর এইবার যে মূর্তিগুলো বাকি রয়ে গেছে সেগুলোর ক্ষতি হতে দেব না আমরা। এমন কিছুই হবে না আর এই বাড়িতে। যা করার বাড়ির বাইরে গিয়ে করবে, এখানে কিছু করবে না। এসব নাটক এখানে আর হবে না। তুমি বারবার আমাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলতে থাকো কেন? এই বাড়িটা যার, যতক্ষণ না সে আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলবে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না।
আর আমি এত সহজে হার মেনে নেওয়ার মানুষও নই। আমাদের দ্বারা এইসব হবে না। মা শখে মূর্তিগুলো তৈরি করত। এই মূর্তিগুলো বাজারে বিক্রি করার যোগ্য নয়। আমাদের ভুল হয়েছে, অল্প টাকার ওপর দিয়ে গেছে। যদি বেশি টাকার ক্ষতি হতো তাহলে আমরা শোধও করতে পারতাম না। আমি তো আর বারবার ছোটুর কাছে টাকা চাইতে পারি না। নিজেরই খরচ চালাতে পারছি না আমি। দাদা ভাই, আশা তো অনেক ছিল, কিন্তু কি করব? আরে এ তো সবে শুরু, এখনো অনেক কিছু দেখা বাকি। শুধু দেখতে থাকো এরপর কি কি হয়। জেঠিমা, তোমার ভাইপোকে বাড়ি ফিরতে দাও। আমি ওকে বলবো যে অর্জুন ঠাকুরপো সমস্ত টাকা ফেরত দিয়ে দিতে। কি যে কথা বলছো তুমি বৌদি? এই টাকাটা কি আলাদা টাকা? টাকা তো নষ্ট হচ্ছে, তাই না? টুকুন দাদার টাকা কি টাকা নয়? ওর কাছে কোনো গাছ আছে যে সেখান থেকে পেরে নিয়ে আসে ও? তাও অর্জুন ঠাকুরপো, তোমার দাদা তো সবসময় আমাদেরকে এই কাজে উৎসাহিত করে গেছে। সেই জন্য আমরা তোমার থেকে টাকা নিতে পারবো না। আর তোমার দাদা যদি শুনতে পায় তো তোমার দাদাও এটাই বলবে যে তোমার টাকা ফেরত দিয়ে দিতে। ও তোমার থেকে বড়, ওর দায়িত্ব তোমার থেকে একটু বেশি। দাদা ভাইয়ের কাছে যদি টাকা থাকতো তাহলে তোমার কাছ থেকে কখনো চাইতো না। তাও ওই টাকার জন্যে দাদা ভাইকে কত কথা না তুমি শুনিয়ে দিলে। অর্জুন ঠাকুরপো, ভুল তো সবারই হয়। তুমি কি কখনো ভুল করোনি? তুমি কি কখনো অফিসে বকা খাওনি? মেনে নিলাম একবার ভুল হয়েছে মানে এই নয় যে প্রতিবারই একই ভুল হবেই। মা, আমরা সবাই আরো মন দিয়ে কাজ করব। তোমার আগুনের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি শুধু দেখিয়ে দিও, আমরা সবকিছু সামলে নেব। আমরা মূর্তিগুলো ভালো করে রোদে শুকোবো, অল্প অল্প বানাবো, আর যেগুলো বানানো হয়ে গেছে সেগুলোকে আবার রোদে ভালো করে শুকোবো। মা, একবার চেষ্টা করে দেখি না কি হচ্ছে। যদি মূর্তি তাও ভেঙে যায় তাহলে মাটির গুণগত মান আরো ভালো করতে হবে। না না না, আর আমার মধ্যে অত সাহস নেই। আমি আর দ্বিতীয়বার করতে পারবো না। মা, তুমি এত সহজে হার মেনে নিতে পারো না। আর তোমার মতো মানুষকে হার মেনে নেওয়ার শোভা পায় না মা। ঠিকই বলেছে মা, অহনা একদম ঠিক বলেছে। এখন তো শুধু আমরা অপমানিত হয়েছি, এখনো অনেক কিছু হওয়া বাকি আছে। অমরদা, তুই ভুলে যাসনি তো তোর সঙ্গে কি কি হয়েছে? তোর মনে আছে তো, এদের মধ্যে কেউ কিন্তু ওখানে ছিল না। তুই সবকিছু ওখানে একা সামলেছিস। ওরা তোকে ধরে রেখেছিল জোর করে। না না, কোনো ব্যাপার না। আমি পুরুষ, আমার কারো কোনো কথাতে কিছুই যায় আসে না। কিন্তু কেউ যদি বাড়ির বউদের কিছু বলে আমি সেটা সহ্য করতে পারি না। আমার শুধু এটাই খারাপ লাগছে, তোর কাছে টাকা ধার চাইতে হলো। তোর যদি এতই খারাপ লাগছে অমরদা, তাহলে এসব ছেড়ে দিচ্ছিস না কেন? ওরা তো নিচ্ছে এসবের দায়িত্ব, ওদের নিতে দে। তুই কেন নিচ্ছিস দায়িত্ব? তোর তো এসব করার কথাই নয়। তুই ছেড়ে দে না। মা, আমি তোমাকেও এটা বলতে চাই যে তোমার এইসবের মধ্যে থাকার কোনো দরকার নেই। এসব কিছুর দায়িত্ব তোমার নয়। তোমার তো বয়স হয়েছে মা। তোমাকে যদি কেউ অপমান করে তুমি সহ্য করতে পারবে? শুনতে পারবে সেগুলো দাঁড়িয়ে? আর লস কিন্তু অন্য কারোর হবে না, শুধু তোমারই হবে। কেন? আমাদের ক্ষতি কেন হবে না অর্জুন ঠাকুরপো? আমরা কি জেঠিমাকে সবাই ভালোবাসি না? এক মিনিট, তোমার কি মনে হয় যে শুধু তুমি একাই মামিমাকে ভালোবাসো? আমরা নয়? যদি সত্যি ওনাকে ভালোবাসতে, ওনার পাশে থাকতে। যেদিন থেকে এই কাজটা শুরু হয়েছে একদিনও তুমি আমাদের পাশে থেকেছো? থাকোনি তো? আর রইল কথা ভুলের, সে তো তুমি আজকে জানলে, এখনই জানলে। ভুল তোমাদের সকলের নয়, ভুল শুধুমাত্র আমার। আমি তোমাদের ভুল শিক্ষা দিয়েছি। আমার তোমাদের শেখানো উচিত ছিল যে মূর্তি যদি ঠিকমতো শোকানো না হয় তাহলে সব ভেঙে যায়। খুব বড় ভুল হয়েছে আমার। মা, যখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তখন সেটা আমরা শোধরানোর চেষ্টা করব না কেন? ঠিক আছে, যদি এর পরেও তোমার এই কাজটা করতে আর ইচ্ছে না করে তাহলে করবে না। কিন্তু এখন যে কালে আমরা নিজেদের ভুলটা বুঝতে পেরেছি তো দুনিয়া সেটা জানুক। কিন্তু এই দোকানদার তো আর নেবে না।
তাহলে কোথায় যাব, কাকে বিক্রি করব? দাদাভাই তুমি চিন্তা করো না, যতগুলো মূর্তি বাকি রয়েছে সেগুলোকে বিক্রির দায়িত্ব আমরা বৌমারা নিলাম। আরে বাবা বাবা বাবা, পরিবারের বৌমারা দায়িত্ব নেবে? হ্যাঁ, মানে এখন ছুরি মাথায় নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করবে? আমারও তাই মনে হয় যে এরা এটাই ভেবেছে, বাড়ির সম্মানটাকে মাটিতে মিশিয়ে তা দিয়ে মূর্তি তৈরি করবে, তারপর সেগুলোকে বাজারে গিয়ে বিক্রি করবে। যতক্ষণ পর্যন্ত না মানুষ এদের উপর থুতু ছেটায়, এদের কিন্তু শান্তি নেই। মা, আপনি জানেন যে কোনো কাজই ছোট নয়, আর এই মূর্তি বিক্রি করা এটা ছোট কাজ নয়। আমরা ভাবিও না, এটা আপনি ছোট কাজ ভাবতে পারেন, কিন্তু আমরা ভাবি না। আপনি তো নিশ্চয়ই জানেন আপনার ছেলে আমাকে ডিভোর্সের হুমকি দিয়েছে। মানে হুমকি কোথায়, দিয়েই দেবে। তারপর আমি দিন কাটাবো কি করে? আমাকে পেট ভরানোর জন্য, সংসার চালানোর জন্য কিছু তো করতে হবে। সেই কারণে আমি এই কাজটাই করব, কারণ আমার ক্ষমতা এতটাই। এরপরেও যদি আপনি আমাকে আটকানোর চেষ্টা করেন, তাহলে মা, আমার তাতে কিছু যায় আসে না। বেঁচে থাকার জন্য তো লড়াই করতেই হবে না, আর আমি লড়বই। মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, খুব সিম্পল একটা কথা। ওরা যখন সব দায়িত্ব নিতে রাজি হচ্ছে, তাহলে তোমার এর মধ্যে থাকার কোনো দরকার নেই। প্লিজ বোঝার চেষ্টা করো কথাটা। এটা তো হতে পারে না ছোটু। বৌমারা আমার ভরসায় এই কাজ শুরু করেছিল, এখন এই বিপদের দিনে আমি তো ওদের ছেড়ে দিতে পারি না। তাহলে বৌদি, তোমার প্ল্যানটা কি? কি ভেবেছো তুমি? তুমি সেটা জেনে কি করবে পিসিমণি? তুমি নয় আমাদের উপর হাসবে, নয় আমাদেরকে কথা শোনাবে। তুমি তো একবারের জন্য আমাদের বলবে না যে আমরা হেরে গিয়েও নিজেদের সামলানোর চেষ্টা করেছি। তাহলে আমরা তোমাকে কেন বলতে যাব? ছোট বৌমা, খালি একটা কথা বলতে চাই, কিছুদিনের জন্য এই কাজ বন্ধ করে দাও। মা, এটা কি বলছো তুমি? এমনটা করলে হবে না মা। কাজ বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি আমরা কাজ বন্ধ করে দিই তো মা, কাজে বিলম্ব হয়ে যাবে। মা, আমরা মানছি যে আমাদের ভুল হয়েছে, কিন্তু সেই ভুলটাকে তো শুধরানোও যেতে পারে। আর পরে যদি এটা থেকে আমাদের লাভ হয় বা মুনাফা আসে, তাহলে ওই দোকানদারকে আমরা ফ্রিতে মূর্তি দিয়ে দেব, যাতে ওর সব ভুল ধারণা দূর হয়ে যায়। মা, আপাতত আমরা আমাদের বাড়ির সামনের মাঠে মূর্তি বিক্রি করব। আর তাছাড়া এই মূর্তিগুলো ভালো করে রোদে শুকিয়েও গেছে। এবার বাড়ির বৌমারা রাস্তায় দাঁড়িয়ে পুতুল বিক্রি করবে। এরপরেও আমরা এই বাড়িতে থাকবো? থেকো না তাহলে। কেউ কি তোমায় জোর করে আটকে রেখেছে এখানে? যদি এখানে মন না লাগে তাহলে চলে যাও। দেখো মা, তাহলে তো আমার ওই বাড়িতে থাকাটা খুব কঠিন হয়ে যাবে। আমিও এই বাড়িতে থাকতে পারবো না। মা, ভালো করে কথাটা শুনে রাখো, তোমরা যদি এই কাজটা করো, লোকে আমাকে টিজ করবে, আমাকে বারবার একটাই কথা বলবে, ছোটু তুই তো খুব ভালো চাকরি করিস, কিন্তু তোর বউ মাথায় ঝুড়ি নিয়ে মূর্তি বিক্রি করতে বেরোচ্ছে। বাহ, এবার বলো মা, আমি তাদেরকে কি উত্তর দেব? আরে তাতে কি হয়েছে? তুমি একজন আলাদা মানুষ, আমি একজন আলাদা মানুষ। আর মূর্তি বানিয়ে বিক্রি করা কোনো ছোটখাটো কাজ নয়। তুমি নিজের হিসেব মতো কাজ করো, আর আমাকে আমার হিসেব মতো করতে দাও। আর বাকি রইল বাইরের লোকের কথা। আমি যেকালে তাদের ব্যাপারে নাক গলাচ্ছি না, তারাও যেন আমার ব্যাপারে নাক না গলায়। আর লোকেরা আমার ব্যাপারে কি বলে কি বলে না, সেই নিয়ে আমার শোনার কোনো ইন্টারেস্ট নেই। প্লিজ ব্যাপারটাকে এখানেই শেষ করো। না না, এটা ঠিক হবে না। কেন ঠিক নয়? কেন তুমি একাই এত সব কথা শুনলে? কাজ তো আমরা সবাই মিলেই করেছিলাম। আমি এই পাড়ার মেয়ে, এই পাড়ার সবাই চেনে আমাকে। তো
তোমাদের সবার হয়ে আমি মূর্তি বিক্রি করতে যাব। সবাই নিশ্চয়ই কিনবে। তোমরা এই বাড়ির বৌমা, তোমরা তোমরা কেন যাবে? আমরা বাড়ির বউ বলে কি দায়িত্ব নিতে পারবো না নাকি আমরা? একদম ঠিক বলেছো মেজদি। আর কোনো পরিবারের বৌমা হওয়া কি অপরাধ নাকি? যখন বাড়ির মেয়ে রোজগার করতে পারে তখন বৌমারাও রোজগার করতে পারে। আমরাও তো মানুষ, আমাদেরও পেট আছে, তাহলে আমাদের জীবন কাটানোর জন্য আমাদের তো কিছু করতে হবে। তাহলে আমরা নিজেদের কাজ করব। যদি কেউ যেতে চায় তাহলে সে চলে যেতে পারে। যদি তুমি যাও দিদি ভাই, তো আমিও তোমার সঙ্গে যাব। হ্যাঁ, আমরা একসাথেই যাব। নিজেদের হাতে বানানো মূর্তি আমরা নিজেরাই বেচবো। বৌমারা, তোমরা যদি যেতে চাও আমিও তোমাদের সঙ্গে যাব। মা, তুমি কি বলতে চাইছো বলো তো? যে তোমার ছেলে তোমার দায়িত্ব নিতে পারবে না, এটাই দেখাতে চাও তুমি? ছোটু এখন আমার, বড় ছেলে তো একদম বেকার। আর যেই ছেলেকে আমি নিজের পেটের ছেলের থেকেও বেশি ভালোবেসেছিলাম, পল্টু, ও তো আমাকে সম্মানই দেয় না। এই বিয়েতে আমি খুশি ডিজার্ভ করতাম, আর আমার মনে হয়েছিল যে তুমি আমাকে সেই খুশি দেবে, কিন্তু তুমি খুশি দাওনি আমার। আর সেই জন্যই আমি তোমায় জিজ্ঞেস করছি তুমি কি চাও। আমি তোমার সঙ্গে এই একই বাড়িতে আর থাকতে চাই না। তুমি যা চাইবে তাই হবে। আমি তোমাকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দেব। এখনো নিজের পরিবার আছে। আর টুকুনের কথা ধরলে ও তো কিছুদিনের মধ্যে নিজের কাজে চলেই যাবে। তারপর ওর বাবা মা আছে, বউ আছে, তার খরচাও তো ওকেই চালাতে হয়। ও কেন আমাদের দায়িত্ব নিতে যাবে? আর রইল কথা তোর, ছোট, তোর ওপর তো পুরো পরিবারের দায়িত্ব রয়েছেই। তুই তো চাইলেও সবার দায়িত্ব নিজে নিতে পারবি না। আর আমরাও মানুষ, আমাদেরও পেট আছে, তাই আমাদের পেট চালানোর জন্য নিজেদের কিছু করতে হবে। তাহলে আমরা নিজেদের কাজ করি একটু। এই জন্য যদি বৌমারা যেতে চায় আমি নিশ্চয়ই ওদের সঙ্গ দেব।